আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, প্রথম পর্ব, দ্বিতীয় ভাগ। কলকাতা, ইন্ডিয়া, 1 অক্টোবর, রাত 10টা। মেঘনাথ লাহিড়ির চেম্বারটি রাজকীয়। জোনাল লাইটিংয়ে আলোকিত চেম্বারের এক কোণে অশ্বক্ষুরাকৃতি মেহগিনি কাঠের টেবিল, জার্নাল, পেপার, মনোগ্রাম, টেক্সট বুক আর রেফারেন্স বুকে টেবিলটা ঠাসা। বাঁদিকে একটা ঢাউস হাই এন্ড কম্পিউটার, ডান দিকে একটা ল্যাপটপ। পেশেন্ট দেখার জন্য এক্সামিনেশন টেবিল এবং পেশেন্টের বাড়ির লোকের বসার জন্য 3টে চেয়ার ছাড়া এই ঘরে আর কোনো আসবাব নেই। মেঘনাথ বসে আছেন একটা হাই ব্যাক চেয়ারে। 6 ফুট লম্বা, খড়গোনাশা, বিরল কেশ, বছর 55 চিকিৎসক পরে আছেন 3 পিস স্যুট। চেম্বারের তাপমাত্রা 16 ডিগ্রিতে রাখার জন্য 2টো এসি শব্দ করে চলেছে। কাজের মেয়ে সুজাতা চায়ের সরঞ্জাম দিয়ে গেছে। নিজের হাতে 1 কাপ আর্ল গ্রে চা বানিয়ে সামনে বসে থাকা সাংবাদিক যশোধরা সেনের হাতে ধরালো মেঘনাথ। নিজেও 1 কাপ নিল। ধন্যবাদ চায়ের জন্য আর সাক্ষাৎকারের সময় বের করার জন্য। যশোধরা আজ সকাল খবরের কাগজের সাংবাদিক। প্রতি শুক্রবার এই কাগজে বিজ্ঞান বিষয়ক একটি ক্রোড়পত্র বেরোয়। নাম বিগ জ্ঞান। যশোধরা তার বিভাগীয় সম্পাদক। অবশ্য বিগ জ্ঞান পিওর সায়েন্স নিয়ে ডিল করে না। খবরের কাগজের পাঠক বিশুদ্ধ বিজ্ঞান নেবে না। সায়েন্সকে সহজপাচ্য করে পরিবেশন করা হয়, যাকে চলতি কথায় বলে পপুলার সায়েন্স। বিজ্ঞানের পরের ইস্যুতে মেঘনাথের একটা ইন্টারভিউ বেরোবে। অনেক অনুরোধ, অনেক ফোনাফোনির পর নিভৃতচারী এই চিকিৎসক বিজ্ঞানীর অনুমতি পাওয়া গেছে। মেহগিনি কাঠের টেবিলে নিজের মোবাইল রেখে যশোধরা অডিও রেকর্ডিং চালু করে। ডক্টর লাহিড়ি, আপনার কাজ সম্পর্কে অনেক কথা জানি, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই জানি না। আজকের প্রথম প্রশ্ন আপনার ছোটবেলা নিয়ে। কেমন ছিল সেই সব দিন? আমার জন্ম নদিয়া জেলার মাঝদিয়া গ্রামে। বাবা শিশু চিকিৎসক ছিলেন, সরকারি চাকরি সূত্রে ওর পোস্টিং ছিল মাঝদিয়ায়। মা ছিলেন মাঝদিয়া কলেজের অঙ্কের অধ্যাপক। শৈশব থেকেই দেখতাম সরকারি কোয়ার্টারে হয় অসুস্থ শিশুদের ভিড়, নয়তো প্রাইভেট টিউশন প্রার্থী নিম্ন মেধার ছাত্রছাত্রীদের। ব্যস্ত বাবা মা আমাকে কখনোই সময় দিতে পারেননি। আমি নিজেকে নিয়েই থাকতাম। পড়াশোনাতে বরাবরই মেধাবী ছিলাম। স্কুলের পরীক্ষায় আগাগোড়া ফার্স্ট হয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলাম। মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়ে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ঢুকি। আমি আপনার একাডেমিক সাফল্যের কাহিনী শুনতে চাইনি। পাঠক জানতে চায় আপনার শৈশব কেমন কেটেছে। দুষ্টুমি করে বাবা মায়ের কাছে বকুনি খেয়েছেন কিনা, বন্ধু বান্ধব কারা ছিল, ছেলেবেলার কোনো মজার স্মৃতি আছে কিনা। 1 নম্বর প্রশ্নের উত্তরে জানাই আমার শৈশব কেটেছে পড়াশোনা করে। 2 নম্বর প্রশ্নের উত্তরে জানাই আমি দুষ্টুমি করতাম না, পড়াশোনা করতাম। 3 নম্বর প্রশ্নের উত্তরে জানাই আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, তখনও ছিল না, এখনও নেই। 4 নম্বর প্রশ্নের উত্তরে জানাই পরীক্ষায় ফার্স্ট হলে মজা হতো। আজও যে কোনো রকম সাফল্য আমায় আনন্দ দেয়। পরের প্রশ্ন। ক্যালকাটা মেডিকেল কলেজে MBBS পরীক্ষায় আপনি প্রথম হন। সমস্ত বিষয়ে যত মেডেল ছিল সব আপনি পেয়েছেন। কিন্তু কলেজ লাইফ মানেই তো শুধু পড়াশুনো নয় ডক্টর লাহিড়ি। ক্যান্টিন, আড্ডা, পলিটিক্স, প্রেম, এসবও কলেজের অংশ। এই সবে কতটা ইনভলভ ছিলেন আপনি? আমি লেখাপড়া ছাড়া কিছুই করিনি। MD এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়ে মেডিসিনে MD করতে গেলাম চণ্ডীগড়ের PGIতে। সেখানেও ফার্স্ট হলাম। ওখানেই হিমাটোলজিতে DM করলাম। হিমাটো অঙ্কোলজি নিয়ে রিসার্চ করতে করতে কর্ড ব্লাড প্রিজার্ভেশন নিয়ে জানলাম। বিভিন্ন অসুখের চিকিৎসার ক্ষেত্রে স্টেম সেল নিয়ে কি গবেষণা হচ্ছে তা জানার জন্য চলে গেলাম সাউথ কোরিয়ায়। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী হুয়াং ইউসাকের অধীনে নাভিরজ্জুর রক্ত থেকে কিভাবে স্টেম সেল বের করতে হয় তা শিখলাম। এতক্ষণে বুঝলাম যে আপনার জীবনে গবেষণা ছাড়া আর কিছুই নেই। কিন্তু আপনি একজন সমাজসেবকও। রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের পাশাপাশি আপনি একটি অনাথ আশ্রমও চালান, সেটিরও নাম রিলাইফ। এই আশ্রম নিয়ে কিছু বলুন। রিলাইফ অনাথ আশ্রমের ছেলেমেয়েরা আমার সন্তানের মতো। ওদের জন্যই আমার সব কিছু। আমি চাই ওরা বড় হয়ে দেশের মুখোজ্জ্বল করুক। মাঝদিয়া গ্রামে জন্মে আমি যা পাইনি ওরা তা পাক।
ওরা ভালো স্কুলে পড়ুক, ভালো কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুক, বিদেশে যাক, সারা পৃথিবী হোক ওদের খেলার মাঠ। এর বেশি আমার কিছু চাওয়ার নেই। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাক, একাডেমিক বিষয়ে কথা হোক। ঠিক আছে, তবে আমরা চেষ্টা করব আলোচনাটা সহজবোধ্য রাখতে, যাতে সাধারণ পাঠক বুঝতে পারেন। সাধারণ পাঠকের কথা ভাবলে আপনার শাহরুখ খানের কাছে যাওয়া উচিত। সাধারণ পাঠককে এত খেলেও ভাববেন না ডক্টর লাহিড়ী। তারা শাহরুখ খানকে পছন্দ করে ঠিকই, কিন্তু বিজ্ঞানেও তাদের আগ্রহ আছে। এটা খবরের কাগজের ইন্টারভিউ, আমরা পপুলার সায়েন্স নিয়ে কথা বলার চেষ্টা করব। সেদায় আপনার আছে, আমার নেই। নাভিরজ্জু রক্ত কিভাবে সংরক্ষণ করতে হয় এই নিয়ে আপনি দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু নাভিরজ্জুর রক্ত কেন আমরা জমিয়ে রাখবো এটা আমরা পাঠকদের জানাতে চাই। গর্ভস্থ ভ্রূণ নাভিরজ্জুর মাধ্যমে মায়ের সঙ্গে যুক্ত থাকে। একে ইংরেজিতে বলে আম্বিলিক্যাল কর্ড। বাচ্চার জন্মের পরে এই কর্ডে যেটুকু রক্ত থেকে যায় তাকে বলা হয় নাভিরজ্জুর রক্ত। এর মধ্যে লুকিয়ে আছে মহৌষধ। মহৌষধ কিভাবে? নাভিরজ্জুর রক্তে থাকে স্টেম সেল বা আদিকোষ। লিউকিমিয়া বা থ্যালাসেমিয়ার মতো রোগকে এই কর্ড ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে নিরাময় করা যায়। বাহ, এ তো বিরাট ব্যাপার। কিন্তু এই চিকিৎসা কি ভারতবর্ষে হয়? অবশ্যই হয়। আমার রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটেই কর্ড ব্লাড ব্যাংক আছে। মেঘনাদের কথার মধ্যে তার স্মার্টফোনে একটা মেইল ঢুকল। মোবাইলের পর্দায় প্রেরকের নামটা দেখে ভ্রু কুঁচকালো মেঘনাদ। মেলটা খুলে পড়ল সে। ও গড, এ কি হলো? সরি, আপনার পরের প্রশ্ন। মেলটা সামান্য এডিট করে মেঘনাদ লুসিকে ফরওয়ার্ড করতে লাগলো। যশোধরার সাংবাদিক নাক নিউজের গন্ধ পেয়েছে। কোনো সমস্যা ডক্টর লাহিড়ী? না, কোনো সমস্যা নেই, আপনি পরের প্রশ্ন করুন। একাডেমিক বিষয় নিয়েই কথা বলছি। আপনার স্ত্রী লুসি লাহিড়ীর কেরিয়ার সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এইভাবে বললে উত্তর দেওয়া যায়। আমি হুয়াং ইউসাকের অধীনে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করতাম। হুয়াং দক্ষিণ কোরিয়ার নামজাদা বায়োটেকনোলজিস্ট। স্টেম সেল সংরক্ষণ নিয়ে ওর অজস্র গবেষণাপত্র আছে। হুয়াংয়ের স্ত্রী কিম কার্ডিওথোরাসিক সার্জন। ওর সঙ্গে কাজ করতে গিয়ে লুসির সঙ্গে আলাপ। কিভাবে? মুন্নারে কিমের একটা হার্ট ট্রান্সপ্লান্ট ইউনিট ছিল, নাম রিসাইকেল। আমি তখন সাউথ কোরিয়ায় থাকতাম। রিসার্চের কারণে কয়েকবার কেরালা এসেছিলাম। তখন লুসির সঙ্গে আলাপ হয়। ও ডাক্তারি পাশ করে সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন করে অর্গান ট্রান্সপ্লান্ট নিয়ে কাজ করছে। কাজের সূত্রেই যোগাযোগটা পরে বিবাহে করালো। আপনারা এক শহরে থাকেন না, এই লং ডিস্টেন্স ম্যারেজের কারণটাও একাডেমিক। আমার শাশুড়ি কিমের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুটো গাড়ির মধ্যে হেড অন কলিশন। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে ওর শরীরের যাবতীয় ভাইটাল অর্গান বন্ধ হতে থাকে, যাকে বলা হয় মাল্টি অর্গান ফেলিয়ার। ভেন্টিলেটরের সাহায্যে আমি আর লুসি ওকে 200 দিন বাঁচিয়ে রেখেছিলাম। যে মহিলা অজস্র মানুষের হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন, তার দরকারের সময় আমরা একটা কিডনি, একটা লিভার, একটা লাং, একটা হার্টও পাইনি। তাই আমি আর লুসি শপথ করি যে অর্গান ডোনারের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়। আজ লুসি কেরালায় মায়ের প্রতিষ্ঠান চালায়, আমি কলকাতায় গবেষণা করি, কিন্তু শপথ থেকে আমরা সরে যাইনি। যদি কিছু মনে না করেন, এই সাক্ষাৎকার এখানে শেষ করা যেতে পারে? আমার একটু কাজ আছে। অলরাইট ডক্টর লাহিড়ী। টেবিল থেকে মোবাইল তুলে অডিও রেকর্ডিং বন্ধ করে মোবাইল ব্যাগে ঢোকালো যশোধরা। গুড নাইট ডক্টর লাহিড়ী। শুভরাত্রি যশোধরা। বলো তো রায়া। সনাতনের কথা থেকে বুঝেছিলাম যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কোলাঘাটে, হানিরা ধাবা থেকে 1 কিলোমিটার দূরে। সনাতন আমার সঙ্গে কথা বলতে বলতে মারা যায়। ওর মোবাইল অনেকক্ষণ অন ছিল। কন্টেনার উড়ে গেছে। আপনি প্লিজ ওদিকটা সামলান। ঠিক আছে, আমি দেখছি। টেবিলের গায়ে লাগানো কলিং বেলে চাপ দেয় মেঘনাদ। চেম্বারে ঢোকে 6 ফুটের বেশি লম্বা, জিম করে মাসল বানানো, ক্রু কাট করে চুল কাটা, বছর 30-এর এক সুদর্শন যুবক। ছেলেটার চোখের তারা নীল রঙের। বালাজি, আমার কথা মন দিয়ে শোনো। সনাতন খড়গপুর থেকে অ্যাম্বুলেন্সে করে রিলাইফে দুজনকে নিয়ে আসছিল। কোলাঘাটের হানিদা ধাবার 1 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার সনাতন আর তার হেল্পার স্পট ডেড। যে দুজনকে ওরা নিয়ে আসছিল তার মধ্যে একজন মারা গেছে। যে বেঁচে আছে তার নাম কি? প্রথমা। টেবিলে রাখা ফাইল ঘেঁটে একটা ছবি বের করে দেয় মেঘনাদ। এই নাও ছবি। আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরোচ্ছি। বুনোকে ড্রাইভার নিচ্ছি। হাইওয়েতে জ্যাম না থাকলে কোলাঘাটে পৌঁছতে 2 ঘন্টা লাগবে।
আপনি ফোনে যোগাযোগ রাখবেন। বুনোর ভালো নাম আরণ্যক। তোমরা কেন যে ওকে বুনো বলে ডাকো? চায়ের ট্রে নিয়ে যাওয়ার জন্য সুজাতা চেম্বারের এক কোণে দাঁড়িয়েছিল। সে ওই কথা শুনে ফিক করে হেসে ফেলে, পর মুহূর্তেই আবার গম্ভীর হয়ে যায়। মলিনা আর সুজাতা এই দুটি মেয়ে হেল্পিং হ্যান্ড এজেন্সি থেকে এখানে রিক্রুট হয়েছে। রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট আর অনাথ আশ্রমে এরকম অনেক মলিনা আর সুজাতা কাজ করে। এদের সবার 12 ঘন্টার শিফট। একজনের কাজের সময় সকাল 10টা থেকে রাত 10টা, অন্যজনের রাত 10টা থেকে সকাল 10টা। প্রয়োজন ছাড়া মেয়েগুলো কথা বলে না, ঘরদোরও নিখুঁত পরিষ্কার রাখে। চেয়ার থেকে উঠে ডেস্কটপ শাটডাউন করল মেঘনাথ। প্রথম আগে তাড়াতাড়ি নিয়ে এসো, কাল সকাল 10টার মধ্যে তনয়া ফিরছে, তখন বাকি ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি আপনার একটা ভিজিটিং কার্ড আর আমার আই কার্ড নিলাম। প্রথমে আমাকে চেনে না, যদি আসতে না চায় ফোনে আমার সঙ্গে কথা বলিয়ে দিও। বালাজি বেরিয়ে যাওয়ার পর ল্যাপটপে গুগল আর্থ দেখতে দেখতে সন্তুষ্ট হয়ে ল্যাপটপ বগলদাবা করে চেম্বার থেকে বেরিয়ে গেল মেঘনাথ। সে বেরিয়ে যাওয়ার পর সুজাতা ঝাড়পোঁছ শুরু করল। ডাস্টার, মপ আর ন্যাকড়া দিয়ে চেম্বারের প্রতিটা কোণ পরিষ্কার করল। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল দরজার বাইরে কেউ আছে কিনা। নিঃশব্দে চেম্বারের দরজা ভেতর থেকে বন্ধ করে মেহগিনি কাঠের টেবিলের তলায় হাত দিল সে। সেখানে রাখা আছে একটা মাইক্রো রেকর্ডার। সুজাতার আঁচলের গেঁট থেকে বেরোলো একটা পুঁচকে সিডি কভার। তাতে রাখা রয়েছে ব্ল্যাঙ্ক সিডি। রেকর্ডার থেকে পুঁচকে সিডি বের করে খালি সিডির কভারে ঢুকিয়ে সেটা আবার আঁচলে বাঁধল সে। ব্ল্যাঙ্ক সিডিটা মাইক্রো রেকর্ডারে ঢুকিয়ে রেকর্ডারটা অন করল। শুরু হয়ে গেল পরবর্তী 12 ঘন্টার অডিও রেকর্ডিং। কাল সকাল 10টায় যাওয়ার আগে চেম্বার পরিষ্কার করার সময় মলিনা ওই সিডি বের করে নেবে। মুন্নার, ইন্ডিয়া, 1 অক্টোবর রাত 10:30। এই ঘরের সবকিছু সাদা, দেওয়াল সাদা, মেঝেতে মার্বেল সাদা, সিলিংও সাদা রঙের। সিলিংয়ের এসির রং সাদা, জানলা দরজার রং সাদা, পর্দার রং সাদা, গোল টেবিল আর তাকে ঘিরে থাকা চেয়ারের রঙও সাদা। টেবিলে রাখা চায়ের সরঞ্জামের রং সাদা, ফুলদানিও সাদা এবং তাতে রাখা ফুলটাও সাদা। টেবিলের দুদিকে যে দুজন বসে রয়েছে তাদের গায়ের রং বাদামি। এই হল ঘরে সাদা ছাড়া অন্য রং আছে ডক্টর লুসি লাহিড়ী আর রকি চৌধুরীর চামড়ায়, তাছাড়া চায়ের রঙে। লুসি লাহিড়ী মধ্য 40-এর মহিলা, চেহারায় মঙ্গলয়েডের ছাপ, পরে আছে সাদা অ্যাপ্রন, সাদা পাজামা ও সাদা চপ্পল। মাথার চুল বয়কাট, চোখে রিমলেস চশমা, ঠোঁটে নুড শেডের লিপস্টিক। অদৃশ্য সাউন্ড সিস্টেম থেকে সংস্কৃত শ্লোক ভেসে আসছে। এটা কি বাজছে? এটা একটা সংস্কৃত শ্লোক যা পুরনো বস্তু ছেড়ে নতুন বস্ত্র ধারণের কথা বলছে। যেমন 8-3 দিন বাদে আপনার পেশেন্ট পুরনো হৃদয় ত্যাগ করে নতুন হৃদয় গ্রহণ করবেন। আমার সঙ্গে আপনার হাজবেন্ডের ভাষা আলাপ থাকলেও আপনার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ। আমি বেশি প্রশ্ন করলে মার্জনা করবেন, জাস্ট কৌতূহল মেটাচ্ছি। আপনি $10 লাখ দিয়ে অপারেশন করাচ্ছেন, জানার অধিকার আপনার আছে। যা জানতে চান জিজ্ঞাসা করুন। আচ্ছা, ট্রান্সপ্ল্যান্ট করাতে রিচ অ্যান্ড ফেমাস আমেরিকানরা রিসাইকেল মেডিকেল সেন্টারে ছুটে আসে কেন? আমরা সুইস ব্যাংকের মতো পৃথিবীর সেরা সার্ভিস দিই এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করি। আপনার বাবা কোরিয়ার লোক, আপনার স্বামী কলকাতার লোক। আপনি কোরিয়া বা কলকাতা ছেড়ে কেরালায় সেট আপ বানালেন কেন? আমার মাই ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের প্রতিষ্ঠাতা। তিনি কোরিয়া ছেড়ে কেন ইন্ডিয়া বেছে নিয়েছিলেন তা আমি জানি না। মা মারা যাওয়ার পরে ভেবেছিলাম পুরো এস্টাবলিশমেন্টকে কলকাতায় রিলোকেট করব, কিন্তু আমার স্বামী বারণ করেন। অর্গান ট্রান্সপ্ল্যান্ট অর্গান ডোনারের উপরে নির্ভরশীল। আমাদের ওয়ারিস্তানে দেহদান করার প্রথা চালু নেই। অ্যাক্সিডেন্টাল ডেথের পরে বেওয়ারিশ লাশের থেকে ভাইটাল অর্গান বের করে নেওয়া হয়, কিন্তু সাপ্লাই খুব কম। আগে থেকে পেশেন্টের নাম এনলিস্টেড থাকে। সামান্য কয়েকটা কর্নিয়ার জন্য কয়েক হাজার পেশেন্ট যাদের নাম আগে এনলিস্টেড তারা আগে পাবে। এইসব কারণে ওখানে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কিছুই হয় না। না হওয়ারই কথা,
খুব ডিফিকাল্ট কাজ। ডোনার আর রেসিপিয়েন্টের ব্লাড গ্রুপ আর HLA টাইপিং মেলাতে হয়। ব্লাড গ্রুপ তো বুঝলাম, এই HLA টাইপিং ব্যাপারটা কি? HLA এর পুরো কথা হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। রাজুর জন্য HLA টাইপিং ম্যাচ করা হার্ট আপনি পেলেন কোথা থেকে? সব জিনিস জানতে নেই মিস্টার চৌধুরী। আমি কি ওয়ারিস্তানের পলিটিক্যাল সিনারিও নিয়ে প্রশ্ন করে আপনাকে বিব্রত করছি? আপনার পেশেন্ট এখানে ভর্তি হওয়ার পরে আমি ওর ব্লাড গ্রুপ আর অ্যান্টিজেন স্ট্যাটাস দেখে নিয়েছি এবং 100% ম্যাচ করে এমন একজন ডোনার খুঁজে পেয়েছি। রকি দীর্ঘশ্বাস গোপন করলো। ওয়ারিস্তান থেকে রাজুকে উড়িয়ে ইন্ডিয়ায় আনা কি মুখের কথা? ওয়ারিস্তানের মিডিয়া, পলিটিক্যাল পার্টি, অ্যাডমিনিস্ট্রেশন কেউ রাজুর অবস্থার কথা জানে না। রাজুর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে ওয়ারিস্তানে এখন তোলপাড় চলছে। প্রধানমন্ত্রী মায়াকে কিছু না জানিয়ে দেশ ছেড়েছে রকি। ওয়ারিস্তান এয়ারলাইন্সের প্লেনে রকি, রাজু, কার্ডিয়াক কেয়ার সেন্টারের এক ডাক্তার আর এক সিস্টার ছাড়া কেউ ছিল না। কোচি এয়ারপোর্টে দীপু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, তার সঙ্গে গাড়ি ছিল। রিসাইকেল মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্সও ছিল। কার্ডিয়াক কেয়ার সেন্টারের ডাক্তার আর সিস্টার মিলে অ্যাম্বুলেন্সে করে রাজুকে এখানে নিয়ে এসেছে। দীপুর গাড়িতে এসেছে রকি। সেই ডাক্তার আর সিস্টার ফিরতি ফ্লাইটে ওয়ারিস্তানে ব্যাক করেছে। রয়ে গেছে রাজু আর রকি। লুসি জানে যে রকি ভুয়ো পাসপোর্টে ইন্ডিয়ায় ঢুকেছে। রাজুর পরিচয় জানে, টিভির কল্যাণে ওয়ারিস্তানের রাজনৈতিক অবস্থাও জানে, কিন্তু মহিলা অদ্ভুত নিরাসক্ত, কাজের বাইরে কথা বলে না। ডোনার পাওয়া নিয়ে রকি প্রয়োজনের বাইরে কৌতূহল দেখিয়েছে বলে ওয়ারিস্তান নিয়ে ছোট্ট একটা কমেন্ট করেছে। প্রসঙ্গ পাল্টাতে রকি বলল, ইন্ডিয়ার সেই একটা সুবিধে, অর্গান ডোনার সহজে পাওয়া যায়, কম পয়সায় কিডনি বেচে দেওয়া লোকের অভাব নেই। মানুষের কিডনি থাকে দুটো, একটা বেচে দিতেই পারে, কিন্তু লিভার, হার্ট বা প্যানক্রিয়াস থাকে একটা করে। ওটা পাওয়া ডিফিকাল্ট। আগে থেকে অর্গান ডোনেশনের ইচ্ছাপত্রে সই করে রেখেছে এইরকম কেউ মারা গেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার শরীর থেকে অর্গান বের করে নিয়ে ক্রায়ো প্রিজার্ভ করা গেলে তবেই এটা সম্ভব। তাছাড়া ব্রেন্ডেড মানুষের শরীর থেকে অর্গান পাওয়া যায়। আপনার পেশেন্টের জন্য অর্গানের ব্যবস্থা করা আছে, আপনি চিন্তা করবেন না। লুসি স্মার্টফোনে মেঘনাদের মেল ঢুকলো। অ্যাক্সিডেন্ট অ্যাট NH6 নিয়ার কোলাঘাট। ড্রাইভার সনাতন অ্যান্ড হিজ হেল্পার ডেড। ফার্স্ট অ্যালাইভ, সেকেন্ড ডেড। মেল পড়ে লুসির মুখ রক্ত শূন্য হয়ে গেল। শরীর খারাপ লাগছে নাকি ডক্টর? কোনো খারাপ খবর? আপনাকে হঠাৎ ফ্যাকাশে লাগছে? না 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 না, সব কিছু ঠিক আছে। আমার একটা কাজ আছে, আপনি শুতে যান। হ্যাঁ, গুড নাইট। রকি চলে গেলে টলমল করতে করতে নিচের বেডরুমে ঢুকে লুসি মেঘনাথকে ফোন করে। হ্যাঁ গো, এবার কি হবে? অপারেশনের ডেট ফিক্সড হয়ে গেছে। আমার ডেটাবেসে রাজু মণ্ডলের প্রোফাইলের সঙ্গে HLA টাইপিং ম্যাচ করার মতো তো আর কেউ নেই। রকি চৌধুরী সুইস ব্যাংকের অ্যাকাউন্টে $5 লাখ ওয়্যার ট্রান্সফার করে দিয়েছে। অপারেশন হয়ে গেলে বাকিটা ট্রান্সফার করবে, আর এর মধ্যে এই কাণ্ড। আমি যদি ফেল করি, রকি আমাকে গুলি করে মারবে। আমি দেখছি, তুমি টেনশন করো না। আচ্ছা, ঠিক আছে। নিজের বিছানার দিকে এগোতে যাবে এমন সময় ঘরের আলো জ্বলে উঠল। আতকে উঠে লুসি দেখল বিছানার পাশে রাখা রকিং চেয়ারে বসে মৃদু মৃদু দুলছে রকি, হাতে আগ্নেয়াস্ত্র। ডক্টর লাহিড়ী, কি হয়েছে যদি না বলেন আমি তাহলে সত্যি আপনাকে গুলি করে মারব। গ্লকের গায়ে হাত বোলাতে বোলাতে বলল রকি। এই গ্লক তাকে দিয়েছে দীপু। গ্লক এত সেক্সি একটা আগ্নেয়াস্ত্র যে রকি অন্য কিছু ব্যবহার করার কথা ভাবতেই পারে না। যে ডোনার হার্ট দেবে তাকে কলকাতায় আনার সময় অ্যাম্বুলেন্সে অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়েটা নিখোঁজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে ব্যাপারটা বুঝতে দিন। এই হার্ট কোনো ক্যাডাভার বা মৃতদেহ থেকে আসছে না, বা কোনো ব্রেন্ডেড মানুষের শরীর থেকে। এটা কি জ্যান্ত মানুষের শরীর থেকে আসছে? হ্যাঁ। সেই মানুষটা, সেই ডোনারটার হার্ট নিয়ে নেওয়ার পরে কি হবে? কিডনি আর লিভারও নেওয়া হবে। HLA আর ব্লাড গ্রুপ ম্যাচ করে এমন 2 পেশেন্ট এখানে ভর্তি আছে। আমেরিকার রকস্টার চার্লস জ্যাকসন আর ওদের সেনেটর জন কিং। চার্লস জ্যাকসন আর জন কিং? আপনি আমাকে আরেকটু ডিটেলে বলুন।
ডোনার মেয়েটির হার্ট পাবে আপনার পেশেন্ট, লিভার পাবে চার্লস জ্যাকসন, কিডনি পাবে জন কিং। আমার এই সেন্টারের নাম রিসাইকেল। আমি কিছু ফেলি না। মুশকিল হলো যে দাতার দানে আপনার পেশেন্ট এবং ওই 2 পেশেন্ট পুনর্জীবন পাবে, সেই মেয়েটি হঠাৎ আমাদের সাপ্লাই চেনের বাইরে চলে গেছে। ওকে খুঁজে পেলেই সব সমস্যার সমাধান। আপনি মেঘনাথ লাহিড়িকে জানিয়ে দিন যে অপূর্ব কুমার রায় ওর সঙ্গে দেখা করতে মুন্নার থেকে কলকাতায় যাচ্ছে। ওর ফোন নাম্বার আমার কাছে আছে, আমি সময় মতো ফোন করে নেব। মেঘনাথকে কি আপনার আসল পরিচয় বলবো? ফোনে কখনোই বলবেন না, এনক্রিপ্টেড মেলে পাঠাবেন। ক্লিয়ার? এনক্রিপ্টেড মেল ছাড়া আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করি না। বাই দ্য ওয়ে, কোচি এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ভোর 5:45-এ। এখন এখান থেকে গাড়ি নিয়ে বেরোলে আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। ইডুক্কি থেকে এর্নাকুলামের ডিস্টেন্স হলো। কিভাবে যাব সেটা আমি বুঝে নিচ্ছি। আমি ঠিক সময় মেয়েটিকে নিয়ে চলে আসছি, আপনি অপারেশনের জন্য রেডি থাকুন। ন্যাশনাল হাইওয়ে 6, ইন্ডিয়া, 2রা অক্টোবর, সময় অজানা। প্রথমে এলো দর্শনের অনুভূতি। চোখ খুলে প্রথমা দেখল উল্টে রাখা জামবাটির মতো আকাশ। আকাশের রং কুচকুচে কালো। সালমা চুমকির ঝিকমিকি ওড়নার গায়ে যেভাবে লেগে থাকে, জামবাটির গায়েও তখন তেমনই ঝিকমিক করছে অজস্র তারা। আজ যত তারা সব আকাশে। আগে কখনো দেখেনি প্রথমা। আকাশ বলে চিনতে নাও পারত। নেহাত পায়ের দিকে আকাশ থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে পূর্ণিমার চাঁদ, তাই অসুবিধে হলো না। দর্শনের পর এলো শ্রবণের অনুভূতি। চারিদিক আশ্চর্য নীরব। সেই নৈশব্দ ভাঙছে কুকুরের ডাক আর একটা অদ্ভুত শব্দ। ওটা কিসের আওয়াজ? কিছু পড়ছে নাকি? পোড়া পোড়া গন্ধও একটা আসছে বটে। গন্ধের সঙ্গে এলো একাধিক অনুভূতি। বন্যার মতো তারা প্রথমাকে ভাসিয়ে দিল। ঠকঠক করে কাঁপতে কাঁপতে প্রথমা বুঝতে পারল তার ভয়ানক শীত করছে। মাথা থেকে পা পর্যন্ত অসম্ভব ব্যথা। সে একটা মাঠের মাঝখানে শুয়ে আছে। তার সারা গায়ে জল, কাদা আর রক্ত মাখা, কিন্তু কিছু মনে পড়ছে না তার। আচ্ছা, শীত করছে কেন? এটা কি মাস? মনে করতে পারল না প্রথমা। আজ কত তারিখ, কি বার, কোন সাল, কিচ্ছু মনে নেই তার। তার নাম প্রথমা, পদবী মনে নেই। বাবার নাম, ওহো, তার তো বাবা মা নেই। সে অনাথ আশ্রমে থাকে। অনাথ আশ্রমের কি নাম মনে নেই। স্কুলের খাতায় তার নাম প্রথমা। কি স্কুল মনে নেই। সে পড়ে ক্লাস 10-এ, ক্লাসে ফার্স্ট হয়। আর না, আর কিছু মনে নেই। স্মৃতি নিয়ে ভাবনা চিন্তা পরে করলেও চলবে। শরীর নিয়ে ব্যস্ত হলো প্রথমা। শীতের অনুভূতি দ্রুত কমছে। কাঁপুনি আর আগের মতো নেই। ভোর হবে বলে বোধহয় পরিবেশের তাপমাত্রা বাড়ছে। পায়ের দিকের আকাশে চাঁদটা আর নেই। গাঢ় কালো আঁধার নিজেকে বদলে ধূসর হচ্ছে। একটু বাদে আকাশে লালের ছোঁয়া পড়বে। শীত কমার সঙ্গে সঙ্গে ব্যথা বাড়ছে। সারা শরীর জুড়ে যন্ত্রণা যেন শেকড় চাড়িয়ে দিচ্ছে। শুয়ে শুয়ে প্রথমা খেয়াল করল তার সারা শরীরে ব্যথা। অনেক কষ্টে ডান হাত নেড়ে মাথা আর বাঁ হাত স্পর্শ করে প্রথমা।
চ্যাটচ্যাটে তরলে ডান হাতের তালুটা ভিজে যায়। চোখের সামনে তালু এনে সে বুঝতে পারে রক্ত লেগে রয়েছে। নীল শার্টে রক্ত মুছে উঠে বসার চেষ্টা করে সে। কি কষ্ট। অনেকক্ষণ পরিশ্রমের শেষে উঠে বসে প্রথমা। আকাশ এখন ধূসর। সূর্যোদয় না হলেও দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না, কারণ তার মাথার দিকে ফুট পিশেক দূরে অন্য একটা আলোর উৎস রয়েছে। শুয়ে থাকার কারণে এতক্ষণ সে দেখতে পায়নি। উৎস দেখে নিজের অবস্থা সম্পর্কে খানিকটা ধারণা হলো প্রথমার। আলোর উৎস একটা অ্যাম্বুলেন্স, 4 চাকা ওপর দিকে, ড্রাইভারের আসন সহ সামনের দিকটা তেবড়ে চ্যাপ্টা হয়ে গেছে। বাতানুকূল হাইটেক অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে জ্বলছে। অদ্ভুত একটা পোড়ার আওয়াজ ওখান থেকেই আসছে। নীল আর হলুদ আগুন, কালো আর সাদা ধোঁয়া। উল্টানো গাড়ির জ্বলন্ত কঙ্কালের পটভূমিতে পড়ে রয়েছে 2টো মৃতদেহ। নীল শার্ট, নীল পায়জামা পরা 2জন মানুষ। অনেক আগেই মারা গেছে তারা। পোড়া গন্ধ ওদের শরীর থেকেই আসছে। 3-4টে কুকুর সবকিছু শুঁকছে আর নিজেদের মধ্যে অনবরত ঝগড়া করছে। প্রথমার পেটটা গুলিয়ে উঠল। গলায় আর জিভে অদ্ভুত টোকো স্বাদ। বসে থাকা অবস্থায় ডান দিকে ফিরে বমি করল সে। অম্ল ঝাঁঝে নাক মুখ জ্বলে উঠল। ডান দিকে ফিরল বলেই ট্রাকটা দেখতে পেল প্রথমা। এর চাকাগুলো আকাশমুখ। ট্রাকের আশেপাশে ছড়ানো কফিনের সাইজের 2টো কন্টেনার, ধাতুর তৈরি। একটা ডালা খোলা, সেটা থেকে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে। অন্যটা গুঁড়িয়ে চিড়ে চ্যাপ্টা হয়ে ট্রাকের তলায় মাথা গুঁজে পড়ে রয়েছে। নীল রঙের কন্টেনার দুটোর গায়ে লেখা রিলাইফ। চকচকে রূপলি রঙের ওপরে লাল রং দিয়ে লেখা। পাশে লোগো, নীল রঙের গোল বৃত্তের মধ্যে লাল রঙের রক্তের ফোঁটা। রিলাইফ, পুনর্জন্ম নাকি পুনর্জীবন? পুনর্জীবন বলে কোনো শব্দ কি আদৌ হয়? কে জানে। তবে রিলাইফ শব্দটা প্রথমার জানা। ওই শব্দটাই একটা ক্লু। আশেপাশে ছড়িয়ে রয়েছে আরও অনেক ক্লু। কফিনের মতো দেখতে পাত্রের নীল রং, 2টো মৃতদেহের নীল শার্ট আর পাজামা, তার নিজের নীল শার্ট, এগুলো সবই ক্লু। মাথা ঝুঁকিয়ে নিজের পোশাক দেখে প্রথমা। সে পরে আছে বোতামহীন নীল ফুলহাতা শার্ট আর নীল পায়জামা, পায়ে নীল হাওয়াই চপ্পল। শার্টের বুকের বাঁ দিকে রিলাইফের নাম এবং লোগো। চপ্পলেও রিলাইফের লোগো। সে যে অনাথ আশ্রমে থাকে তার নাম রিলাইফ। এই লোগোটা অনাথ আশ্রমের লোগো। কন্টেনার 2টো তাহলে অ্যাম্বুলেন্সে ছিল? আমিও কি ওই অ্যাম্বুলেন্সে ছিলাম? ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় আমি ছাড়া বাকি সবাই মারা গেছে। নিজের থিওরিকে সত্যি প্রমাণ করার জন্য উঠে দাঁড়ায় প্রথমা। সারা শরীর ঝনঝন করে উঠল। সমস্ত মনোবল এক জায়গায় করে প্রথমা খোঁড়াতে খোঁড়াতে মৃতদেহ 2টোর কাছে যায়। একটা দেহ এতটাই পুড়ে গেছে যে নীল শার্ট প্যান্টের অস্তিত্বটুকুই শুধু বোঝা যাচ্ছে, লোগোটা দেখাও যাচ্ছে না। অন্য মৃতদেহটা দেখে প্রথমা নিশ্চিন্ত হলো। হ্যাঁ, সেই রিলাইফের লোগোই বটে।
যা তার শার্টে, অ্যাম্বুলেন্সের গায়ে, চপ্পলে, কন্টেনারের গায়ে আঁকা রয়েছে। ট্রাকে কারা ছিল? খোঁড়াতে খোঁড়াতে উল্টানো ট্রাকের কাছে যায় প্রথমা। সামান্য ঝুঁকে দেখার চেষ্টা করে ড্রাইভারের আসনে যে ছিল তার কি অবস্থা। মাথায় পাগড়ি পরা এক পাঞ্জাবি ট্রাক ড্রাইভার আর রোগা পাতলা খালাসির দেহ দুমড়ে মুচড়ে মাংসের তাল হয়ে গেছে। কাটা হাত পা ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। বমি করে ফতুয়ার হাতায় মুখ মুছতে গিয়ে থমকায় প্রথমা। আশেপাশে যা যা পড়ে আছে তার মধ্যে একটা খবরের কাগজ দেখা যাচ্ছে। ফতুয়ায় মুখ না মুছে বরং কাগজেই মোছা যাক। আজ সকাল পত্রিকা, 1 অক্টোবর, বুধবার, 2014। কাগজে মুখ না মুছে শার্টের হাতায় মুখ মোছে প্রথমা। এই কাগজে মুখ মুছে নষ্ট করা যাবে না। কাগজটায় অদ্ভুত সব কথা লেখা রয়েছে, যেমন সাল। আশ্চর্য, 2014 সাল, কিন্তু এটা তো 2009। কনফিউজড হয়ে প্রথমা ঠিক করলো খবরের কাগজটাকে নষ্ট করা যাবে না। এই কাগজ তাকে হেল্প করবে। মাথার মধ্যে যে সব শূন্যস্থান তৈরি হয়েছে, কাগজের নানা তথ্য সাজিয়ে সেগুলো প্রথমা পূর্ণ করবে। মাথায় কিছু একটা হয়েছে, সে অনেক জিনিস ভুলে গেছে। ভুলে যে গেছে এটা যখন বুঝতে পারছে, তখন খুব একটা বড় চোট তার লাগেনি। মাঠে পড়ে থাকা ওই 4 জনের মধ্যে সে ভাগ্যবান। কাগজ পড়া যাচ্ছে মানে সূর্য উঠেছে। পূর্ব দিকে তাকায় প্রথমা। ওই দিকেই মাথা করে পড়েছিল সে, তাই খেয়াল করেনি একটু দূরে একটা পাকা রাস্তা রয়েছে। রাস্তা দিয়ে কিছুক্ষণ বাদে বাদে লরি বা ট্রাক হুশ হাস করে চলে যাচ্ছে। আজ বোধহয় 2 তারিখ, কারণ কাগজটা গতকালের। এত ভোরে দুমড়নো মুচড়নো চেহারার আজকের কাগজ পাওয়া সম্ভব নয়। আবার কাগজটা অতটা দুমড়নো নয় যে মনে হবে আরো পুরনো। যাই হোক, কাগজের লেখায় চোখ রাখে প্রথমা। সীমান্তে নজরদারি বাড়াতে হবে বললেন রাষ্ট্রপতি। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে আমেদাবাদের বণিক সভার এক ভাষণে রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জি জানিয়েছেন যে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র ওয়ারিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখার পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়াতে হবে। ওয়ারিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী মায়া মালিকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার শেষে 2 রাষ্ট্রনায়কই সন্তোষ প্রকাশ করেছেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরুষ। সে জানতো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা। খবরের কাগজ ভালো করে উল্টে পাল্টে দেখে সে। কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। না না, কোথাও কোনো গন্ডগোল নেই। 1 অক্টোবর, বুধবার, 2014। আজ সকাল পত্রিকার এটা মেদিনীপুরের সংস্করণ। ভেতরের পাতায় জেলার নানান খবর রয়েছে। জেলার খবর, মেদিনীপুর। আমি কি এখন কলকাতায় নেই? কলকাতা থেকে এখানে এলাম কি করে? এত ধাঁধার সমাধান একসঙ্গে করা যাবে না। হাল ছেড়ে দিয়ে প্রথমা কাগজের পাতা উল্টোয়। বিদেশের খবরে চোখ বোলায় সে। লন্ডনে বসবাসকারী অনাবাসী ভারতীয় মেয়েদের 15-16 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। কম বয়সে বিয়ে লন্ডনে বেআইনি বলে মেয়ের বাড়ির লোক জোর করে তাদের ভারতে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা রুখতে লন্ডন পুলিশ মেয়েদের পরামর্শ দিয়েছে তারা যেন প্লেনে ওঠার আগে অন্তর্বাসের মধ্যে স্টিলের চামচ লুকিয়ে রাখে।
সিকিউরিটি চেকিংয়ের সময় ধাতব চামচ স্ক্যানারে দেখা যাবে। তাহলেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বুঝে যাবে যে মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে পাচার করা হচ্ছে। এরপর স্থানীয় খবরে আসে প্রথমা। জগন্নাথ ঘাটে ফুল ব্যবসাকে আধুনিক করার জন্যে 4 তলা এসি ফ্লাওয়ার মল হবে। এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী অন্তরা দেবনাথের সঙ্গে হল্যান্ডের ফুল কোম্পানির বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আছে। যত সব বাজে বাজে খবর। কাগজ রেখে প্রথমা এদিক ওদিক তাকিয়ে দেখে পাশের মাঠে অজস্র কাশফুল ফুটে রয়েছে। একসঙ্গে এত কাশফুল প্রথমা কখনো দেখেনি। না না, দেখেছে, রেসকোর্সের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছে ভেতরে কাশফুলের বন্যা। রেসকোর্সের পাশ দিয়ে সে কিভাবে যেত? মাথায় একটা ছবি তৈরি হচ্ছে। ট্যাক্সি করে সে যাচ্ছে, সঙ্গে তার বয়সী একটা ছেলে আর একটা লোক। ওরা কারা মনে নেই, তবে হঠাৎই অন্য কয়েকটা কথা ঝুপ করে মনে পড়ল তার। 1 নম্বর, তার পদবি লাহিড়ী। 2 নম্বর, সে হেস্টিংসের কর্পোরেশনের স্কুলে পড়ে। 3 নম্বর, সে ক্লাস 10-এর ফার্স্ট গার্ল। আকাশের দিকে তাকালো প্রথমা। সবে সূর্যি মামা উঁকি দিয়েছেন। ভোর হতে দেরি নেই। কাশফুলের এই সমারোহের মধ্যে 2টো গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। 4 জন লোক মৃত। এই খবর এখনো কেউ জানে না। ট্রাকের আশেপাশে একবার দেখল প্রথমা। ভাঙা কাঁচের বোতল পড়ে রয়েছে, একটা গামছা, বলিউডের হিরোইনের ছবি, ভাঙা সিডি প্লেয়ার, কৃপান, কড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রথমার মনে পড়ল ট্রাক ড্রাইভারটি শিখ সম্প্রদায়ের। কৃপান এবং হাতের কড়া ওরই। কিরকম দুর্ঘটনা ঘটলে হাত থেকে কড়া খুলে বেরিয়ে আসে সেটা ভেবে শিউরে উঠে প্রথমা নিজের কবজি চেপে ধরে। তার কবজিতেও কিছু একটা রয়েছে, বালা বা চুড়ি। ফুলহাতা শার্টের জন্য এতক্ষণ বুঝতে পারেনি। তাড়াতাড়ি হাতা গুটিয়ে দেখে প্রথমা। সূর্যের প্রথম আলোয় বাঁ কবজিতে ঝলমল করছে একটা চুড়ি। সোনালি রঙের চুড়ির গায়ে লেখা প্রথমা রিলাইফ। যাক, আত্মপরিচয় নিয়ে সে আপাতত নিশ্চিন্ত হল। যতই মাথায় আঘাত লাগুক না কেন, যতই স্মৃতি প্রতারণা করুক না কেন, কয়েকটা ব্যাপারে সে নিশ্চিত। তার নাম প্রথমা লাহিড়ী। সে থাকে কলকাতার রিলাইফ অনাথ আশ্রমে। কর্পোরেশনের স্কুলে ক্লাস 10-এর ফার্স্ট গার্ল সে। আজ 2রা অক্টোবর। মেদিনীপুরের কোথাও কোনো হাইওয়ের ধারে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পরে সেই একমাত্র জীবিত। প্রথমা অ্যাম্বুলেন্সের চারিদিকে ঘুরপাক খায়। বিড়ির বান্ডিল, অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা খাবারের বাক্স, ফার্স্ট এড কিট। ফার্স্ট এড কিটটা হাতে নেয় সে। কি আছে খুলে দেখে। ও বাবা, এতে তো তুলো, গজ কাপড়, অ্যান্টিসেপটিক লিকুইড, ছুরি, কাঁচি, চিমটে, ওষুধপত্র সব কিছু আছে। স্কুলে সে ফার্স্ট এড শিখেছে। নিজের শুশ্রূষা নিজেই করে নিতে পারবে। অ্যান্টিসেপটিক লিকুইডে তুলো ডুবিয়ে বাঁ হাত, বাঁ পা আর মাথার বাঁ দিকের ক্ষত পরিষ্কার করে নিল সে। করছে। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে প্রথমা। অ্যান্টিসেপটিক ক্রিম ক্ষতস্থানে বুলিয়ে
তার ওপর তুলো লাগায়, গজ কাপড় দিয়ে ঢেকে দেয় ক্ষতস্থান। এবার ডাক্তারখানায় যেতে হবে, কিন্তু ডাক্তারখানা কোথায় পাবে সে? পরিস্থিতির জটিলতা এতক্ষণে প্রথমার মাথায় অল্প অল্প করে ঢুকছে। প্রাণের ভয় কেটে যাওয়ার পরে আনুষঙ্গিক সমস্যাগুলো মাথায় কিলবিল করতে শুরু করেছে। তার বাবা মা নেই, ভাই বোন নেই, এই জগতে তার আপন কেউ নেই। আর যদি সে এখানে মরে পড়ে থাকতো তাহলে কেউ কাঁদত না। এরকম ভাবে বেঁচে থাকার মানে কি? সে যে বাড়ি ফিরছে না, এই নিয়ে অনাথাশ্রমের অন্য সদস্যরা কি চিন্তিত? কি যেন নাম ওদের, মনে পড়েছে। মেয়েদের ডরমিটারিতে প্রথমার পাশের খাটে শোয় তিন্নি। ছেলেদের ডরমিটারিতে প্রথমার বেস্ট ফ্রেন্ড হলো ষষ্ঠীচরণ। আচ্ছা, ষষ্ঠী কি তার জন্য কাঁদছে? প্রথমা জানে না, জানতেও চায় না। তার জীবনী শক্তি খতম হয়ে গেছে। হাইওয়েতে পৌঁছে হাত নেড়ে ট্রাক বা লরি থামানোর মতো শক্তিও শরীরে তার নেই। আবার বসে পড়ে প্রথমা, দু হাঁটু এক করে, মুখ গুঁজে হাউ হাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে। কোচি বিমানবন্দর, ইন্ডিয়া, 2রা অক্টোবর, ভোর 5:45। সরকারি এয়ারলাইন্সের ক্যাটল ক্লাস। এত সকালেও গাদাগাদি ভিড়। চেক ইন পর্ব চুকিয়ে প্লেনে উঠে অপূর্ব কুমার রায় ওরফে A.K. রয় ওরফে রকি দেখল উইন্ডো সিট পেয়েছে। আয়েল সিটে বসে রোগাটে একটা মেয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে মোবাইলে বকবক করে যাচ্ছে। প্লেন দৌড় শুরু করার পরে বকবকানি থামিয়ে হঠাৎ রকির দিকে ঘুরে বসল। বেঙ্গলি? কি আপদ, আবার কথা বলতে হবে নাকি? ইয়াপ, and you? I am from Kerala. I am doing journalism from Calcutta University. You look like our professor. Short, spectacled, lean and thin. I hope it's a compliment. জানলার দিকে ফিরে বসল রকি। ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে রকি পরিচিত মুখ। প্রধানমন্ত্রীর সঙ্গে কখনো কখনো প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়। ভেবে চিনতে অল্প একটু ছদ্মবেশ ধরেছে সে। সেনাপ্রধানের পোশাকের বদলে জিন্স আর টি শার্ট, চওড়া বেল্ট, পায়ে স্নিকার্স, ক্রুকের চুলে জেল দিয়ে সিঁথি কাটা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এতেই ভুল বদল হয়ে গেছে। ফ্লাইটে ট্রাভেল করছে বলে প্রস্থেটিক ব্যবহারের রিস্ক নেয়নি। হবু জার্নালিস্ট চিনতে পারেনি যখন, পাবলিকও পারবে না। গ্লকটা দীপুর জিম্মায় ছেড়ে এসেছে। এয়ারপোর্টে তাকে নিতে আসবে বিট্টু নামের একটা ছেলে। দীপুর মতো সেও ওয়ারিস্তান মিলিটারির পে রোলে থাকা ভারতীয়। রকির হ্যান্ড লাগেজ বলতে ব্যাকপ্যাক আর পাউচ। ব্যাকপ্যাক ওপরের দেরাজে তুলে আরামসে ঘুম দিল রকি। পরবর্তী অংশ বিরতির পর।